This is one of the most important days, in my opinion, in American history. It's our declaration of economic independence. For decades, our country has been looted, pillaged, raped, and plundered. Growing protests at this hour against President Trump's policy agenda in dozens of cities and states across the country. Demonstrators are gathering in Boston and Chicago and on the National Mall in Washington, D.C. On slashing health care for millions of vulnerable people, on firing veterans and withholding services for veterans. আজকের অদ্ভুত ভিডিওটা অদ্ভুত একটা বিষয়কে নিয়ে, সেটা হচ্ছে স্টক মার্কেটে এক অর্বাচীন বুড়োর প্রভাবে মার্কেট তো শেষ, সারা ওয়ার্ল্ড ট্রেড শুরু হয়ে গেছে এবং যা খুশি হচ্ছে করছে। এমন দেশের উপর ট্যারিফ চার্জ করে 60খানা দেশের মধ্যে এমন একটা দেশ যে অস্ট্রেলিয়ার একেবারে প্রত্যন্ত অঞ্চল, যেখানে কোনো মানুষ থাকে না, শুধু থাকে পেঙ্গুইন, এবং সেখানে পর্যন্ত 10% ট্যারিফ চার্জ করে। সেই পেঙ্গুইনরা হাত জোর করে বলছে আমাদের জামা কাপড় যে সব আপনি নিয়ে নেবেন। তো তখন সেখানে উনি বা বোঝার চেষ্টা করছেন পেঙ্গুইনদেরকে, না 10% দরকার তোমাদের ট্যারিফ। এমনই সিচুয়েশন, শুধুমাত্র আমি চার্জ করে দিলাম আর বাকি সব চুপচাপ সহ্য করবে এমন তো না। এরপর চায়না উল্টো দিক থেকে চাপ দেওয়া শুরু করেছে, 34% দিয়ে দিয়েছে চাপ ইউএস এর উপরে। এর ফলে গতকাল একবার সাংঘাতিক অবস্থা। ফার্মা সেক্টরের ব্যুরোর আবার আরেক কাণ্ড, প্রথমবারে বলেছিল ট্যারিফ দেবো, তারপরে বললো ট্যারিফ লাগবে না, আবার তারপরে পাল্টি খেলো। যখন আমি আগের ভিডিও বানালাম ট্যারিফ লাগবে না, তারপরেই ভিডিও পাবলিশ হওয়ার কিছু আগে শুনলাম আবার নাকি তার উপর ট্যারিফ চার্জ করছে ফার্মা সেক্টরে। মানে এইখানে what Republicans are doing under Donald Trump is devastating to our economy and to people's kitchen table economies. মানে সবাইকে একেবারে পর্যদস্ত করে দেওয়া, যে এত চটপট পাল্টাচ্ছে বুড়োর মতামতগুলো, সেইগুলো মানে আলটিমেটলি যে কি বলতে চাইছে, কি করতে চাইছে, মানে এটা সব থেকে বড় চিন্তার বিষয় যে এমন একজন লোকের উপরে সমস্ত দায়িত্বটা দেওয়া হয়েছে বা সারা বিশ্বের সমস্ত ইকোনমিটা দাঁড়িয়ে রয়েছে, তার উপরে তার চিন্তা ভাবনার গভীরতা যদি এরকম থাকে, সেক্ষেত্রে সারা বিশ্বে কি সিচুয়েশন হবে। এবং ইন্ডিয়ান মার্কেট অবশ্য যতই ডিপেন্ডেন্ট হোক না কেন, তাদের নিজস্ব ডোমেস্টিক যে ডিমান্ডের পরিমাণ এত বেশি, তাদের ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কম। যদি কম্পারিজন করে নিই, যেখানে 5.5% ডো জোন্সের পড়েছে, মাত্র অ্যাপ্রক্সিমেট 1%, 1.23% নিফটি পড়েছে, এবং এর আলটিমেটলি ফার্মা বা অন্য সেক্টরের ক্ষেত্রে আমরা 2-3% মতো মোটামুটি ডাউন দেখতে পাচ্ছি। ঠিক আছে, টেম্পোরারি। কিন্তু আরো বড় কথা এরপরে বলবো, যেটা হচ্ছে আমরা মানে আমার যে সমস্ত বড় ক্লায়েন্ট রয়েছে, আমরা তো সাধারণ ক্লায়েন্ট 5,000, 10,000, 20,000, 25,000 ইনভেস্ট করার জন্য রেডি, কিন্তু যে সমস্ত ক্লায়েন্টের কথা বলছি যারা লাখের ওপরে সব গল্প থাকে 20, 25, 30, তাদের ক্ষেত্রে এই মার্কেটটাকে তারা কি বলে মনে করে নিচ্ছে, এক্সিট করতে চাইছে না আরো ইনভেস্ট করতে চাইছে, সেটাও গতকাল একদিনে $2.5 ট্রিলিয়ন কিন্তু ইউএসএ ইনভেস্টরদের টাকা পুরো শেষ হয়ে গেছে। এবং যদি দেখে নি ডো জোন্স একটা রেকর্ড ভাবে পতন ঘটেছে, 5.5% এর উপর কিন্তু পতন ঘটে গেছে, 2231 পয়েন্ট ডাউন, যেটা কিনা একেবারে সেই হিস্টোরিক্যাল বলা যেতে পারে মুভমেন্ট, এবং সেটা সেই কোভিড এর সময় একেবারে দেখিয়েছিল। তারপরে এই সাংঘাতিক অবস্থা। এবং যদি ন্যাসড্যাক দেখি 5.82% ডাউন হয়ে গেছে, প্রায় 962 পয়েন্ট ডাউন, মানে যেটাকে বলা হয় একটা অবিশ্বাস্য সিচুয়েশন তৈরি করে দিয়েছে মার্কেটে। এবং এই একেবারে এক অসাধারণ সিচুয়েশন, এসব কিছুর ভেতরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ষড়যন্ত্র, একটা কনস্পিরেসি। এমন একটা কনস্পিরেসি ব্যাপারটা চলে এসছে, ট্রুথ সোশ্যাল বলে একটা মিডিয়াতে একজন প্রকাশ করেছে, সেখানে সেটা আবার সেই ব্যুরো সেটাকে সাপোর্ট করেছে এবং সাপোর্ট করে বলেছে হ্যাঁ এরকম ঘটনা ব্যাপারের জন্য সেখানে যে বক্তব্য হবে সেটাও খুব সাংঘাতিক। ভিডিওর মধ্যে ডিটেলসটা বোঝাবো। তার মধ্যে বলতে চাইছে এটা এমন ভাবে মার্কেটটাকে ফেলা হচ্ছে, ওয়ার্ল্ড মার্কেটকে ফেলে দেওয়া হচ্ছে, বিশেষ করে ইউএস মার্কেটকে ফেলা হচ্ছে, যাতে ডলারকে পাওয়ার কমে যায় এবং সেখানে সাধারণ মানুষ যেখানে ঢুকতে পারে ইনভেস্ট করতে বহু গুণ এটা বাড়ানো যায়। একটা অদ্ভুত একটা ব্যাপার তৈরি করছে, যেখানে এত বড় ইকোনমিস্টরা এত বিষয়গুলোকে মানে হালকা হয়ে গেছে, যে এমন বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছে উনি, এমন সব প্রিডিকশন গুলো দিয়েছে যেগুলো ভিডিওর মধ্যে ডিটেলস আমি বোঝার চেষ্টা করব, যে কিভাবে মার্কেটের কোথায় আমরা দাঁড়িয়ে রয়েছি, কি সিচুয়েশন। এরপরে আসবো ইন্ডিয়ান মার্কেটও কি এরপরে ক্র্যাশ হতে চলছে, রিসেশনের প্রভাবে আইটি স্টক গুলো ডাউন হয়ে গেছে। এবং এই বিষয় টোটালটা নিয়ে কিন্তু আজকে ভিডিওটা হচ্ছে স্টক মার্কেট বিশেষ শুধুমাত্র ইন্ডিয়ান স্টক মার্কেটের কথা বলছি না, আমি গ্লোবাল স্টক মার্কেটের কথা বলতে চলেছি। আমি বলতে চাই ডো জোন্স শুধু একদিন গতকাল রাত্রে দেখলাম 5.5%, মানে অ্যাপ্রক্সিমেট 2231 পয়েন্ট, একটা বলা যেতে পারে
হিস্টোরিক্যাল একটা মুভমেন্ট বলা যেতে পারে, একটা সাংঘাতিক। শুধু একদিনের মধ্যে 5.5% পড়েছে। 2020 সালের মার্চ মাসে 19 তারিখের পরে প্রথম এতটা পড়লো। 5 দিনে 7% নেগেটিভ, এক মাসে 10% নেগেটিভ, এবং ন্যাসড্যাক দেখছি একদিনে 5.82%, মানে প্রায় 962 পয়েন্ট ডাউন হয়ে গেছে। একটা সাংঘাতিক ভাবে ক্র্যাশ হওয়ার জায়গা চলে গেছে। এই যে এত বড় ঘটনাটা করছে, অনেকে বলছে রিসেশন, অনেকে বলছে এমন সিচুয়েশন যে খুব মারাত্মক জায়গায় যেতে চলেছে। কোভিড এর সময় এতটা পড়েনি। S&P 500 যেভাবে পড়েছে সেটাকে বলা হচ্ছে এরকম ঘটনা কেউ কখন শোনেনি, এত বড় মারাত্মক পড়েছে। এবং আরো বাকি রয়েছে, সেটা হচ্ছে আরো ভয়ানক ব্যাপার। There's no prosperity with stupid trade wars against the whole world. This insidious rise of authoritarianism is fueled by corrupt billionaires and mega corporations who believe that they have the right to control every aspect of our lives. Protests follow a brutal sell-off on Wall Street after President Trump's tariff war led to what the Wall Street Journal তুলনায় ইন্ডিয়ান মার্কেট যদি কম্পেয়ার করে দেখি, নিফটি কালকে দেখলাম 1.49% ডাউন হয়েছে, 5 দিনে -2.42%, এবং এক মাসে কিন্তু পজিটিভ রয়েছে। এক মাস যখন ডো জোন্সের -10%, সেখানে কিন্তু পজিটিভ 2.54% রয়েছে। প্রশ্ন হচ্ছে কিন্তু ইন্ডিয়ান ইকোনমি বেটার, সেটা আগের দিনে ভিডিও বলেছি, কেন তার পয়েন্টগুলো সবই আগের ভিডিওতে বলেছি, এখানে সেটা বলছি না। এখানে যেটা বলবো সেটা হচ্ছে সাংঘাতিক একটা কনস্পিরেসির কথা। অর্থাৎ যে ঘটনাটা প্রকাশ পেয়েছে এটার তথ্যতা বিচার করার ব্যাপার রয়েছে, কিন্তু ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব যে সোশ্যাল মিডিয়া রয়েছে, ট্রুথ সোশ্যাল বলে, সেখানে এটা প্রকাশ পেয়েছে এবং সেখানে মিস্টার ট্রাম্প কিন্তু এটাকে সাপোর্ট করেছে। অর্থাৎ এমনই একটা সিচুয়েশন তৈরি করেছে যেটা কিন্তু সবচেয়ে বেশি মারাত্মক, এবং যার জন্য ভিডিওটা কিন্তু বেসিক্যালি তৈরি হয়েছে। মানে গোটা পৃথিবীটার দায়িত্ব দেওয়া হয়েছে এমন একটা অর্বাচীন প্রাণীর ওপরে, যিনি টোটাল মার্কেট, ওয়ার্ল্ড মার্কেটটাকে একটা মারাত্মক ট্রেডের জায়গায় নিয়ে গেছে, এবং টোটালি ফ্রাস্ট্রেটিং ব্যাপার, এবং এমনই একটা পাগলামো বলা যেতে পারে, স্ট্রেট পাগলামো, যার ফলে কিনা মার্কেটটার দায়িত্ব দেওয়ার জন্য, এই কথাটা ওয়ার্ডগুলো আমার নয়, টোটালি আমেরিকানরা যারা বলছে। Good afternoon from Washington, D.C., MSNBC HQ here. We begin with breaking news. Growing protests at this hour against President Trump's policy agenda in dozens of cities and states across the country. Demonstrators are gathering in Boston and Chicago and on the National Mall in Washington, D.C., speaking out against a range of Trump's policy actions in his first 100 days in office. বলছি একটা সময় স্বপ্ন দেখেছিল, আজকে তাদের যদি দেখো, অ্যামাজন দারুণ ভাবে ডাউন, অ্যাপল -17% ডাউন হয়ে গেছে, নাইক -30% ডাউন হয়ে গেছে বিগত 5 বছরে, এনভিডিয়া সেমিকন্ডাক্টরের একটা সেরা কোম্পানি বলা যেতে পারে, সেটা -27% ডাউন হয়ে গেছে। এরকম অ্যালফাবেট, যাকে আমরা গুগল বলি, সেখানে 20% ডাউন হয়ে গেছে। এই যে এত সাংঘাতিক ডাউনটা আরো বাড়বে, মানে একটা টোটালি রিসেশনের জায়গায় যাচ্ছে। রিসেশন কিন্তু এমনি হয়নি, টোটালটা হয়েছে ট্যারিফের জন্য। ট্যারিফ চার্জ করা হচ্ছে এমন বিদঘুটে ভাবে, যেটা ভাবা যায় না। 60খানা দেশে একেবারে সাংঘাতিক ভাবে চার্জ করেছে। এমনই মানে অদ্ভুত একটা অস্ট্রেলিয়ার একটা দেশ, ম্যাকডোনাল্ড বলে, সেই দেশে 10% ট্যারিফ চার্জ করছে, এবং এটা মিম পর্যন্ত বেরিয়ে গেছে এটাকে নিয়ে, যেখানে মিস্টার ডোনাল্ড ট্রাম্প বোঝানোর চেষ্টা করছে কাদেরকে, শুধু সেখানে পেঙ্গুইন থাকে, সেই পেঙ্গুইনদেরকে বোঝানোর চেষ্টা করছে কিভাবে ডাউন হলো 10%, এই যে তোমার ট্যারিফ চার্জ করলাম, কেন করলাম। মানে আলটিমেট ব্যাপারটা হচ্ছে এমন একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, যেটা কিনা বাইরের পৃথিবী মনে করছে অদ্ভুত, কিন্তু তার মধ্যে যে ষড়যন্ত্রটা রয়েছে সেটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এটা কিন্তু নজর রাখতে হবে। হঠাৎ ষড়যন্ত্র কেন বলছি, সেই জিনিসটাকে জানবো, তার সঙ্গে জানবো এই মার্কেটের ভবিষ্যৎ কি রয়েছে, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে প্রথমে আসা যাক ষড়যন্ত্রের বিষয়টা। আমি যে সোশ্যাল মিডিয়ার কথা বলছি, ট্রুথ সোশ্যাল বলছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের ওখানে বক্তব্য, সেখানে উনি যেখানে বক্তব্য রাখছেন সেখানে একটা সাংঘাতিক কথা বলছেন, যে বক্তব্যটা উনি নয়, ওখান থেকে আসছে, সেটা বলছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প পারপাসফুলি মার্কেটটাকে ফেলার চেষ্টা করছে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, বলছে মার্কেটটাকে ইচ্ছা করে ফেলার চেষ্টা করছে, ওয়ার্ল্ড মার্কেটকে, স্পেশালি আমাদের ওদের দেশে ইউএসএ মার্কেট, স্টক মার্কেটকে। কেন? By 20% this month, but he's doing it on purpose. And this is why Warren Buffett just said Trump is making the best economic moves he's seen in over 50 years. তার কারণগুলো হচ্ছে, প্রথম যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে সমস্ত ইনভেস্টর যারা রয়েছে স্টক মার্কেটে, তারা বাই প্রেসারে সেখান থেকে টাকাগুলো তুলে নিয়ে গিয়ে ট্রেজারিতে গিয়ে রাখবে। সেকেন্ড পয়েন্ট,
ট্রেজারিতে গিয়ে রাখবে বলতে ইউএস ট্রেজারির কথা বলছি, যেখান থেকে সরকার বিভিন্ন রকম ভাবে কাজকর্ম করছে, সরকারের যেসব পরিচালনাগুলো করতে খরচ খরচা লাগে, সেখানে সরকার বোঝাবে স্টক মার্কেটে তোমার লস হচ্ছে, তুমি স্টক থেকে টাকা তোলো এবং এখানে ইনভেস্ট করো, তাতে গভর্নমেন্টের ইমপ্রুভমেন্ট হবে এবং তোমারও ইমপ্রুভমেন্ট হবে। The secret game he's playing, and it could make you rich. So why is he doing this? To push cash into treasuries, which forces the Fed to slash interest rates in May, and those lower rates give the Fed the ability to refinance trillions of debt very inexpensively. থার্ড পয়েন্ট যেটা বলছে উনি, সেটা বলছেন মিস্টার ওয়ারেন বাফেট নাকি বলেছে এই ঘটনা যে বিগত 50 বছরের মধ্যে নাকি এত ভালো ইকোনমি রিকভারি করার ডিসিশন আর কেউ নেয়নি। এই পয়েন্টটা এটা সম্পূর্ণ একটা ফেক কথা, কিন্তু ঘটনা। And this is why Warren Buffett just said Trump is making the best economic moves he's seen in over 50 years. যারা যে অদ্ভুত বাচ্চাদের মতো যে পয়েন্টগুলো নিয়ে বক্তব্য রাখছে, আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেখানে বলতে চাইছে যে এটা নাকি এমন ব্যবস্থা করা হবে যার ফলে আলটিমেটলি ডলারকে দুর্বল করার জন্য কিন্তু চেষ্টা করছে। ইউএসএ ডলার দুর্বল হলে সঙ্গে সঙ্গে সেক্ষেত্রে টোটাল যে ইউএস মর্টগেজ রেট সেটা কমে আসবে। এই ইউএসএ মর্টগেজ রেটটা যদি কমে যায়, আলটিমেটলি সেটা গিয়ে লোন রেট কমাতে বাধ্য করবে, এবং সেটা গিয়ে লোন যত কমে যাবে তত কিন্তু গভর্নমেন্টের ইমপ্রুভমেন্ট হবে এবং তাতে সকলের উন্নতি হবে। কতটা মানে প্রিম্যাচুর চিন্তা ভাবনা থাকলে তবে এই হয়, এভাবে কখনো চিন্তা ভাবনা করা যায় না। Also weakens the dollar and drops mortgage rates. Now it's a wild chess move, but it's working. Now you're probably wondering, what about his tariffs? Well, I'll tell you, it's a genius play. It actually forces companies to build here to dodge them. It also forces farmers to sell more of their products here in the US to bring grocery prices way down. উনি যেটা বলছে, যেটা পাওয়া গেছে ভিডিওতে এবং যেটাকে ইউএস প্রেসিডেন্ট নিজে এটাকে সাপোর্ট করছে, সেখানে বক্তব্য রাখছে ট্যারিফটা যত বাড়ানো হবে তত ইউএস এর প্রোডাকশন বাড়বে, এবং ইউএস এর প্রোডাকশন যত বাড়বে তত ইউএস এর কর্মসংস্থান বাড়বে, ডিপেন্ডেন্সি কমবে এবং জব ক্রিয়েশন হবে, চাকরি তৈরি হবে। Also forces farmers to sell more of their products here in the US to bring grocery prices way down. এটা যদি সত্যি হতো, যদি এত সহজ সিম্পল যদি এরকম মার্কেট তৈরি হতো ইকোনমিটা, তাহলে পর তো আর কোনো ঝামেলাই থাকতো না, কিন্তু ঘটনা সেটা হয় না, কখন হতে পারে না। ইউএস যদি কখনো কোনো একটা প্রোডাক্ট তৈরি করে, জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি আইফোন যদি টোটালি ইউএসএ তে ম্যানুফ্যাকচার হয় ইন এভরিথিং পুরোটা, তাহলে পর একটা আইফোনের মিনিমাম সবচেয়ে সস্তার আইফোনের দাম হবে 1 থেকে 2 লক্ষ টাকা, এবং একটু দামি হচ্ছে 4 লক্ষ টাকা দাম পড়বে। তাহলে এই দাম যদি আসে, তাহলে কে কিনবে সেটা? তাহলে বোঝা যাচ্ছে যে শুধু ইউএসএ তে প্রোডাকশন হলেই হলো না, প্রোডাকশনের জন্য আরো অনেকগুলো জিনিসকে দরকার পড়ে, যার মধ্যে একটি হচ্ছে লেবার। খুব মিনিমাম চিপ লেবার না হলে কিন্তু কাজ করা সম্ভব না। চায়নায় যে চিপ লেবার দিয়ে ব্যবস্থা কাজ হয়, সেগুলো সারা পৃথিবী কেউ পারবে না বলে তারা স্পেশালাইজড হতে পেরেছে। টেকনোলজি শুধু ইমপ্রুভমেন্ট হলে হবে না, সেই অনুযায়ী সবকিছুকে ইমপ্রুভ করতে হবে, তবে সেই জায়গাটা পৌঁছবে, না হলে কিন্তু সম্ভব না। ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে সেকেন্ড ওয়ান, যেটাকে ছাড়া চলে না। কিন্তু এই ব্যাপারগুলো যদি সত্যি প্রমাণিত হয় আলটিমেটলি, তাহলে কিন্তু মার্কেট আরো অনেকখানি ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। People paid in for specific services their entire lives. It's the money of the people. It's not the money of the bank of Donald Trump. There's an awful lot of people have been in such financial predicaments for so long. এবং সেটা কিন্তু ইউএস মার্কেটের কথা। জেপি মর্গান একেবারে বলে দিচ্ছে 60% চান্স রয়ে গেছে রিসেশন, গ্লোবাল রিসেশনে আসার, এবং এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি যদি এই ধরনের সমস্ত পরিস্থিতি গ্রহণ করা হয়। Republicans are doing under Donald Trump is devastating to our economy and to people's kitchen table economies. এবারে আসছি আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে। সেই পয়েন্টটা কি? সেটা হচ্ছে চায়না। ইউএসএ তো একটার পর একটা ট্যারিফ চার্জ করে চলেছে, 60খানার বেশি দেশে ট্যারিফ চার্জ করে দিয়েছে প্রচুর, এমনকি যে দেশে লোক থাকে না সেই ম্যাকডোনাল্ড অস্ট্রেলিয়া, সেখানে পর্যন্ত ট্যারিফ চার্জ করে ফেলেছে, এবং সেই মিম আমরা দেখেছি। এখন ঘটনা কি হচ্ছে, এইরকম করতে করতে চায়নার উপরে যখন ট্যারিফ চার্জ করছে, চায়নাও তখন কিন্তু যাকে বলা হয় ব্যাকফায়ার করেছে। ব্যাকফায়ারিং এর ফলে আলটিমেটলি 34% ইউএস এর উপরে চার্জ করা হয়েছে। এই ইউএস এর উপর চার্জ করার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম গতকাল থেকে কিন্তু সমস্ত ইউএস মার্কেটটা কিন্তু পড়তে শুরু করে দিল।
আমাদের ইন্ডিয়ান মার্কেটটা পড়ার কথা ছিল, বহুদিন ধরে শুনছি পড়বে পড়বে বলে বলছে এবং সেটা পড়ছে, বোঝা গেল। এই সুবাদে বলে রাখা দরকার আরেকটা ঘটনা, অনেকের সঙ্গে কনফিউশন হচ্ছে, ব্যাপারটা কিন্তু তা নয়। ফার্মা সেক্টর ব্যাপারে কিন্তু এই অর্বাচীন ব্যুরোর কথাবার্তাগুলো পুরো ধোঁয়াশার মধ্যে ছিল। উনি নিজে আর্থিক বিষয় উনি ক্লিয়ার নয় এবং উনি কি করবেন উনি জানেন না। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সারা বিশ্ব ওনার মানে কথার উপর, ওনার ভাগ্যের উপর দাঁড়িয়ে রয়েছে বিশ্ব। এটার থেকে সাংঘাতিক ভয়ের ঘটনার কিছু নেই। কেন সে ঘটনাটা নেই? উনি প্রথমে বলেছিলেন বাকি সব সেক্টরগুলোকে যখন অটোর উপর ট্যারিফ চার্জ করলেন, বাকিগুলোর উপর রিসিপ্রোকাল চার্জ করলেন, তখন উনি বলে দিলেন যে ফার্মা সেক্টরের কোনো রকম চার্জ আমরা করছি না। হঠাৎ করে দেখা গেল গত পরশুদিন বললো করছি না, একবার বললো করব, তারপরে গত পরশু বললো করবো না, আবার গতকাল উনি বললো না করতে হবে এবং মানে কোনো কোনো ক্ষেত্রে করাটা বিশেষ প্রয়োজনীয়, না হলে নয় বলে আবার চার্জ করে দিল। মানে একটা অদ্ভুত একটা মানে যে কি বলবো, একটা তালগোল পাকানো বিষয় শুরু করে দিল সারা বিশ্ব। তার সঙ্গে সঙ্গে রীতিমতো ভয় অবস্থা সৃষ্টি হলো। আমরা দেখলাম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ভবিষ্যতে হয়তো এই WTO এর অস্তিত্বটাকেও কিন্তু বিপন্ন হতে পারে। মানে এমন ভাবে সৃষ্টি তৈরি করা হচ্ছে, এমন ভাবে ব্যাপারগুলোকে সাজানো হয়েছে, মানে এখানে যে কি উনি চিন্তা করছেন কি করছেন না বোঝা মুশকিল। আমাকে আগের দিন যখন আমি ভিডিওটা বানিয়েছিলাম সেখানে বলেছিলাম ফার্মা সেক্টরকে ছাড় দিয়েছে, কিন্তু তার পরবর্তী কিছুক্ষণের মধ্যে আপডেট হয়ে উনি জানিয়ে দিলেন, এটা তো কেউ ভাবতে পারেনি যে তার মধ্যে আবার উনি বলে দেবেন যে না ফার্মা সেক্টরেও আবার চার্জ করবো। তো এইগুলো এতটা ধোঁয়াশা সৃষ্টি করেছে যেটা কিনা খুব সাংঘাতিক। শুধু আমেরিকার বাইরে বলে নয়, US এর মধ্যে যারা রয়েছে তারা প্রচন্ড ক্ষুব্ধ এবং এরকম ঘটনা অনেকেই বলছে ঘটেইনি অতীতে। আমার যেসব ক্লায়েন্টরা রয়েছে অনেকেই বলছে যে এরকম পরিস্থিতি আমরা কেউ নজরে এর আগে কখনো পড়েনি আমাদের। এইবারে যা দেখছি মানে কোভিডের সময় এরকম দেখিনি। এবং শুধু শেষ না, এটার যে শেষ পরিণতি কোথায়, যার কারণে অনেকেই প্যানিক সেল শুরু করে দিচ্ছে। বিদেশের যে সমস্ত ইনভেস্ট যারা করেছিলেন একটা সময়, আজকে তারা মানে সাংঘাতিক অবস্থা। যেরকম আমি অ্যাপেলের কথা বলছি, মেটার কথা বলছি, নাইকের কথা বলছি, এনভিডিয়ার কথা বলছি, তাইওয়ান সেমিকন্ডাক্টর তারাও 15% ডাউন হয়ে গেছে, অ্যালফাবেট 20% ডাউন হয়ে গেছে। এইগুলো সাংঘাতিকভাবে ডাউন হতে আসছে এবং এগুলো প্রচন্ড ক্ষতি করে দিচ্ছে। আলটিমেটলি ইনভেস্টারদের যদি দেখি, অ্যাপ্রক্সিমেট প্রায় $3.1 ট্রিলিয়ন কিন্তু একদিনে শেষ হয়ে গেছে। মানে আমি যদি এক্সাক্ট ফিগারটা বলি, $2.5 ট্রিলিয়ন গতকালে একটা দিনের মধ্যে শেষ হয়েছে। মানে যত ইনভেস্টার ইনভেস্ট করেছিল তার সেগুলো সমস্ত ওয়াইপ আউট করে দিয়েছে। শুধু এই চায়নার ওপর যে ট্রেড, এবং চায়না যখন ব্যাকফায়ার করেছে 34% US এর উপর প্রোডাকশন চার্জ করছে, ফলে USA যে এক্সপোর্ট করে চায়না থেকে তার পরিমাণ খুব কম নয়, প্রচুর পরিমাণ। এবং সেই পরিমাণ $150 বিলিয়ন উপর যে এক্সপোর্টটা হচ্ছে, সেই এক্সপোর্টের উপর যখন এতগুণ চার্জ হচ্ছে, আলটিমেটলি সেগুলো আমেরিকার বাজারে যাওয়ার পরে সেইগুলোর কোনো সাবস্টিটিউট নেই। সেগুলো যখন চায়নার মার্কেটে এভাবে পড়ছে, তার আলটিমেট ইম্প্যাক্ট কিন্তু পড়ছে ওদের, এবং সেটা গিয়ে আমেরিকার ক্ষেত্রে একটা বিশাল ক্ষতি সৃষ্টি করবে। 13 out of 14 since November when Trump was elected, because Trump is destroying the Republican brand. He has built an agenda that is focused on slashing health care for millions of vulnerable people, on firing veterans and withholding services for veterans. There are two special elections that happen on Tuesday in Florida in seats that are even more red. That should not be on the radar for Democrats, but are, because what Republicans are doing under Donald Trump is devastating to our economy and to people's kitchen table economy. এবং এটা অবধারিত, মানে এই সমস্ত রকম যে মানে বক্তব্যটা মিস্টার ডোনাল্ড ট্রাম্প রেখেছেন যে আলটিমেটলি আমি ভবিষ্যতে ভালো করব, এটাই কিন্তু একটা মিম হয়ে গেছে। উনি বলেছিলেন যে এরপরে এত ভালো আস্থা থাকবে যে আলোর পরিমাণটা দেখে তোমরা বুঝতে পারবে এবং চমকে যাবে এবং আরো ভালো জায়গায় তৈরি করবে। তো সেইটা গিয়ে কি ভালো হলো American flags, Donald Trump did a rambling, low-tech unveiling of his sweeping import taxes, holding up a chart showing reciprocal tariffs he'll impose on a host of countries. Important days, in my opinion, in American history. It's on American history. আমেরিকার ক্ষেত্রে সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে এতটা ডাউন হয়েছে মার্কেট, যেটা এক সাংঘাতিক অবস্থা। অনেকেই রীতিমতো সন্ত্রস্ত, এবং কিছু লোক যারা রিটায়ারমেন্টের কাছে আছেন, স্টক মার্কেটে রেখেছে, তারা কিন্তু এটাকে একটা সাংঘাতিক ব্যাপার বলছে এবং বলতে চাইছে যে তাদের মানে শেষ সময়টা গিয়ে প্রবলেম পড়ে যাচ্ছে। এবার আসছে আরেকটা ঘটনার, এই ষড়যন্ত্রের আরেকটা পয়েন্ট। সেখানে বক্তব্য রাখছে যে মানে কি বলবো এটাকে, মানে
খারাপ বলাটাও এখানে মানে একটা ইডিওটিক টাইপের চিন্তা ভাবনা। ইউএস মার্কেটে বলতে চাইছে 8% লোক যারা রয়েছে এই মার্কেটে তারা ইনভেস্ট করে রেখেছে, এখন অনেকটা ডাউন হয়ে যাবে মার্কেট ডাউনের পর সাধারণ জনগণ তখন স্টক মার্কেট ইনভেস্ট করবে, তারপর স্টক মার্কেট যখন উঠে যাবে তখন প্রত্যেকে কোটিপতি হয়ে যাবে। এটা কি এত সোজা? মার্কেটের ইকোনমির সঙ্গে যুক্ত রয়েছে স্টক মার্কেটের সঙ্গে যুক্ত ইকোনমি নয়। এই জিনিসটা কি সাধারণ বুদ্ধি, সেই জিনিসটা আশা করা গেছিল ওনাদের মতো যারা বিজ্ঞ মানুষ তাদের কাছ থেকে, যে ইকোনমির উপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে স্টক মার্কেটের উপর ইকোনমি দাঁড়িয়ে নয়। Already seen this with eggs. Now remember, 94% of all stocks are owned only by 8% of Americans. 8% of all stocks are owned only by 8% of Americans. So Trump, he's taking from the rich short term and handing it to the middle class through lower prices. মার্কেট স্ট্রং রয়েছে, স্টক মার্কেট দাঁড়িয়ে রয়েছে, ইকোনমি শেষ হয়ে গেছে, আজ পর্যন্ত কখনো কোথাও হয় না ঘটনা। আজকে ইন্ডিয়ান ইকোনমিতে কেন এত ইমপ্রুভমেন্ট, কেন বলছে খুব শিগগিরই আমরা থার্ডে পৌঁছতে চলেছি, এই যে বিষয়গুলো হচ্ছে সত্যি সেই অনুযায়ী দেখতে পাচ্ছি প্রোডাকশন বাড়ছে, সেই অনুযায়ী ম্যানুফ্যাকচারিং বাড়ছে, গ্লোবাল কনজাম্পশন থেকে নিজেদের কনজাম্পশন বাড়ছে, এক্সপোর্ট এত গুণ হচ্ছে। তো এই পজিটিভিটি গুলো যখন তৈরি হয়ে যাচ্ছে তখন আলটিমেটলি ব্যাপারটা খুব সাধারণ ব্যাপার দাঁড়াচ্ছে যে মার্কেটে স্টক মার্কেট উন্নতি হবে। যদি leading the top 10 global list with the highest surge witnessed in nearly 4 years. However, over the past 4 months, you've probably heard it all. The markets are down, the stock market isn't performing well, and the economic uncertainty looms large. It's all doom and gloom for India. So what has prompted this phenomenal turnaround and the rise of the Indian markets? Just how has Bharat once again proved its doubters wrong? The picture changed in February. In February 2025, India's goods trade deficit decreased to $14.05 billion, the lowest in 4 years since August 2021, down from $22.9 billion just in January. This improvement was primarily due to a 16% reduction in imports, notably in crude oil and gold. According to the Commerce Ministry, imports fell to $50.9 billion from $60.9 billion. গ্লোবালি দেখা যেতে পারতো যে এই ক্ষেত্রে এরকম সিচুয়েশন, কোনো এমপ্লয়মেন্ট প্রবলেম হচ্ছে, প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, কোনো কিছুতে পজিটিভ নেই, তাহলে পর কি স্টক মার্কেট সেখানে দাঁড়িয়ে থাকতো? এদের বক্তব্য হচ্ছে, এরা বলছে স্টক মার্কেট যখন পড়বে, এটা যখন স্টক মার্কেট ক্র্যাশ হয়ে যাবে, সাধারণ লোক তখন কিনবে, এবং যখন সেগুলো কিনবে ভবিষ্যতে যখন উঠবে সেগুলো কোটিপতি হয়ে যাবে। এইসব ব্যাপারগুলো কিন্তু চিন্তা ভাবনার লেভেল যদি এরকম থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে রীতিমতো ভয় একটা তৈরি করবে, এবং দিস ইজ কল ম্যাডনেস বলা যেতে পারে, এটা পাগলামো ছাড়া কিছু না। এবার আসছি সেকেন্ড পয়েন্ট অ্যান্ড লাস্ট কনক্লুশনের দিকে, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান মার্কেটের কি ভবিষ্যৎ রয়েছে, কোথায় দাঁড়িয়ে রয়েছে, কি করা উচিত। এই পাগল বুড়োর জন্য আমাদের মার্কেটের ক্ষেত্রে কোথায় কোথায় প্রবলেম দেখা যেতে পারে সেই ব্যাপারটা নিয়ে বক্তব্য রাখতে চলেছি। এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে আমাদের মার্কেটের ইকোনমিক কন্ডিশন কিন্তু বেটার দেন ওয়ার্ল্ড মার্কেট অর ইউএস মার্কেট, সুতরাং আমাদের এখানে প্রবলেম সম্ভাবনা কম। সেকেন্ড ওয়ান হচ্ছে, যেটাই হোক না কেন সাময়িক ক্ষতি অবশ্যই হচ্ছে। ফার্মা সেক্টর টোটালটা ইউএস এর উপর দাঁড়িয়ে রয়েছে, এবং সেখানে যখন ফার্মা সেক্টর ডাউন হলো, মানে কালকে এমনিতে পড়ার কথা ছিল কিছুটা, আর ইউএস এর তারপরে ফার্মা সেক্টরের ডাউন হওয়ার জন্য টোটালটা মার্কেটটা পড়েছে, না হলে কিন্তু এতটা পড়ার কথা নয়। এবারে বলি আমার এবং আমাদের বৃত্তের কথা, যেটা এরপরে জরুরি। সেখানে আমি বক্তব্য কি বলেছি, আমাদের অজস্র ক্লায়েন্ট রয়েছে, ক্লায়েন্ট মানে তুমি আমি মতো ক্লায়েন্ট নয়, সাধারণ ক্লায়েন্টের কথা বলছি না, যারা আমাদের ক্ষেত্রে 5,000 10,000 টাকা হাতে রয়েছে, আমরা কি করি, যখন সুযোগটা পাচ্ছি ইনভেস্ট করছি, এই সুযোগে তুমি আমি প্যানিকড হচ্ছি, কিন্তু তারা প্যানিক নয়। যেসব ক্লায়েন্ট রয়েছে কিছু সামান্য কিছু বড় লেভেলের, তারা কিন্তু মানে হাজারের কথা তাদের কিছু খাটে না, তাদের সব লাখের গল্প, 20, 25, 30। তারা সব এই প্রশ্নটা করছে যে এখন তাহলে কি ইনভেস্ট করার ভালো জায়গা, কারণ কোনো ক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা দরকার পড়ছে না, কারণ এই মার্কেট মানেই তারা বুঝে গেছে এই সুযোগ সোমবার থাকবে কিনা সন্দেহ আছে, মানে এরকম লেভেলে কথা বলছে, মানে এতটা ওরা পজিটিভ। ওরা বলছে সোমবার দিন যদি সুযোগটা পাই তাহলে 50% আমরা লাগাচ্ছি, কারণ এটা একটা মানে ফ্যান্টাস্টিক সিচুয়েশন তৈরি হচ্ছে। এবং সে ব্যাপারে আমার একটা ছোট করে পরামর্শ আছে, সকাল থেকে 4-5 জনের সঙ্গে কথা বললো, তাদের বক্তব্য হচ্ছে একদম সিম্পল, মানে তারা ধরে নাও 25 লাখ, কেউ 50, কেউ আরো বেশি, এরকম সব রেখে দিয়েছে, 2-3 ভাগে সব ইনভেস্ট করা শুরু করে দেবে। সোমবার থেকে শুরু করছে ওরা, তুমি ডিআইআই দেখতে পাবে সোমবার কি করে, কারণ সকলে জানে যে এইটা হচ্ছে সুযোগ, এটা কোনো হতাশা নয়। এই অনেকে দেখতে পাচ্ছি আমার কমেন্টে লিখেছে, তারা বলছিল ব্যাপারটাকে হতাশা,
ব্যাপারটা হতাশা নয়, ব্যাপারটা আনন্দের ব্যাপার, এবং সেই আনন্দটা সবসময় পাওয়া যায় না। সারা বছর ভর আমরা অপেক্ষা করি কিন্তু এই সময়টার জন্য, যে সময়টাতে আসল মার্কেটটা তার খোলস গুলো ছাড়িয়ে আসলটা বেরিয়ে আসবে, এবং তখনই ইনভেস্ট করো এবং তারপরে লং রানে রেখে দাও, তোমার আর পিছনে ফিরে দেখতে হবে না। কিন্তু ভুলভাল স্টক নয়, বারবার এই শব্দটা বলছি, নিজে স্টাডি করতে হবে, অ্যানালিসিস করতে হবে, যেভাবে শিখিয়ে এসেছি এতদিন ধরে 450-500 ভিডিওর মধ্যে যেগুলো বুঝিয়ে এসেছি, যদি সেগুলোর 1%ও বুঝে থাকো তাহলে আজকে প্যানিক না করে উল্টে এটাকে সুযোগ বলে মনে করো। সুযোগ শুধু নয়, কোনটা স্ট্রং পাওয়ারফুল সেগুলো নজর দেবে। শুধু লং এর লক্ষ্য রাখলে হবে না, শুধু শর্ট মিডিয়ার লক্ষ্য রাখতে হবে, শুধু লার্জ ক্যাপের লক্ষ্য রাখলে হবে না, মিড এবং স্মল ক্যাপের লক্ষ্য রাখতে হবে। লার্জ ক্যাপে ইনভেস্ট করে কোনো লাভ নেই সাধারণ মানুষদের, এটা আমি বলে দিচ্ছি। যার পোর্টফোলিও 50 লক্ষ টাকা তার কাছে কিন্তু আর সেই হিসেবে 20-25 লাখ টাকা যারা লার্জ ক্যাপে ইনভেস্ট করে রাখলো, খুব স্লো মুভমেন্ট, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু অনেকে আমার প্রশ্ন করছিল, এই ক্লায়েন্টের কথা নিয়ে প্রসঙ্গে বলছিলাম, যেখানে ক্লায়েন্টরা বড় টাকা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা একটা পোর্টফোলিও 1.5 কোটি 2 কোটি টাকার পোর্টফোলিও যেগুলো, তাদের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। আর আমাদের মতো সাধারণ যারা আমরা রয়েছি তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। লার্জ ক্যাপ স্টক গুলোতে ইনভেস্ট করার কথা নিয়ে বক্তব্য, অনেকে বলছে মিড স্মলে ইনভেস্ট করার নিয়ে বক্তব্য। রিস্ক, তোমার যদি 10,000 টাকা ইনভেস্টেড থাকে তাহলে সেটাকে কিন্তু রিস্ক জায়গা না নিয়ে হবে না। যার মনে করো না 50 লাখ টাকা রয়েছে, সেক্ষেত্রে তার কিন্তু 1 crore করে দিচ্ছে 5 years এর মধ্যে, সেটা হচ্ছে তোমার লার্জ ক্যাপ গুলো। কিন্তু যদি তুমি তোমার মাত্র 10,000 টাকাকে তুমি রাখো, 5 বছর পরে কত টাকা পাবে? 20,000 টাকা পাবে। আরো 5 বছর পরে 20টা তোমার হয়ে যাবে 40, আরো 5 বছর পরে 40টা হয়ে যাবে 80, আর 80টা তারপরে হচ্ছে 1,60,000। 1,60,000 টাকা পেতে পেতে তোমার 4টে লাইফ মানে 20 বছর সময় তোমার কেটে যাবে 10,000 টাকাটা তোমার গিয়ে 1,60,000 হতে। বোঝা গেল? তাহলে জীবনটা কেটে গেল। এরকম অনেক মানুষকে দেখেছি, অনেক ক্লায়েন্টকে দেখেছি, সামান্য টাকাকে ওই রিস্ক না নিয়ে পুরো এমন জায়গায় রেখে দিতে সারা জীবন ওইভাবে কেটে যায়, তারা জীবনের শেষে গিয়ে কিছুই পায় না। আবার সেকেন্ড লেভেলে যারা রয়েছে তাদের কথা ভাবো, যারা 10x রিটার্ন নেওয়ার সিচুয়েশনে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেইখানে কিন্তু ব্যাপারটা আলাদা। তাদের 10,000টা কিন্তু একবারে 10 টাইমস হয়ে যাচ্ছে। তার মানে 10,000টা 1 লক্ষ টাকা পৌঁছে যাচ্ছে প্রথম 5 বছরের ক্ষেত্রে। বোঝা গেল? সেকেন্ড 5 বছর যদি হয় তার মানে 1 লাখ কিন্তু 10 টাইম হয়ে 10 লাখে পরিণত হয়ে গেল। এবং নেক্সট 5 বছর যখন বাদে সে 10 লাখটা কিন্তু হয়ে যাচ্ছে 100 লাখ অর 1 crore। দ্যাট মিনস 15 বছরের মধ্যে কিন্তু তুমি পৌঁছে যাচ্ছ সেখানে, এবং 1 crore যেটা থাকছে সেখান থেকে 10 crore পৌঁছে যাচ্ছে, সেটা হচ্ছে 4 বছর বাদে। তাহলে তোমাকে কিন্তু আলটিমেটলি, ইনফ্যাক্ট তুমি যদি 1 crore পৌঁছে যাও সেখান থেকে তারপর তুমি শিফট করে চলে আসো না লার্জ ক্যাপে, অসুবিধা কিছু নেই। কিন্তু তুমি যদি রিস্কটা না নাও, আলটিমেটলি জীবনের শেষে গিয়ে 1,60,000 টাকায় পৌঁছে থাকবে। আমার বেশ কিছু ক্লায়েন্টের মতো গোটা জীবন তারা বলে গেছে, স্যার এর থেকে বেশি রিস্ক নেবো না, এটাই ঠিক আছে, আপনি এই জায়গায় দিন, আমি তো ব্যাংকে রাখতাম, ব্যাংকে রাখার জায়গায় এখানে রাখছি, এটাই আমি সাফিসিয়েন্ট, এই জায়গায় থাকলো। এটা খারাপ কথা না, এটা একটা ধরন। আর এটা একটা ধরন রয়ে গেছে যেখানে রিস্ক নিতে হবে। আমি এগুলো কেন বলছি, বেশ কিছু ক্লায়েন্ট এবং হোয়াটসঅ্যাপেও দেখছি অনেকে জানতে চাইছে যে আমি স্মলে যদি না গিয়ে লার্জে থাকি তাহলে আমার কি হবে, আর এখানে কি, সেই উত্তরগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম। আসছি আমাদের ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে। ইন্ডিয়ান মার্কেট এটাকে কিন্তু অপরচুনিটি মনে করছে, কোনো ফ্রাস্ট্রেশন মনে করছে না। পাগল বুড়ো যে ধরনের চিন্তা ভাবনা করুক না কেন, সে পাগল তার দেশকে শেষ তো করবেই, এবং সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ডের ক্ষেত্রে ক্ষতি তৈরি করছে। বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন, যেটা এরা অনেক পাওয়ারফুল ইউনিয়ন ছিল, তার তুলনায় ইমার্জিং মার্কেটে ইন্ডিয়া অনেক নিচে। এবারে দেখা যাবে আলটিমেটলি পুরোটাই রিভার্স হয়ে যাবে, ইন্ডিয়া চলে যাবে মোস্ট পাওয়ারফুল জায়গায়, এরা আস্তে আস্তে পুরো একেবারে আন্ডার ডেভেলপ না হয়ে যায়, এমনই অবস্থায় চলে যাচ্ছে এরা। আলটিমেট চিন্তা ভাবনার লেভেলটা দেখলে বোঝা যাচ্ছে দেশীয় শিল্পগুলোকে উন্নতি করবি, সেটা আলাদা প্রশ্ন। দেশীয় শিল্পকে উন্নত করতে গিয়ে যা কাণ্ড করছিস, নিজেরই তো ক্ষতি করছিস। যে মার্কেটে ইউএস সিটিজেনদেরকে ট্যাক্স ফ্রি করে দেওয়ার চেষ্টা ভাবনা, তাদেরকে চাপ মুক্ত করার চিন্তা ভাবনা করতে গিয়ে আলটিমেটলি তাদের উপর 10 গুণ বার্ডেন পড়ে গেল। আগে 10 টাকা দিয়ে যে টুথপেস্টটা কিনতে হতো, এখন সেটা 100 টাকা দিয়ে কিনতে হচ্ছে বেশি দাম দিয়ে, কারণ দেশে এত ভালো প্রোডাক্ট নেই। একটা আইফোন এখন যদি ইউএসএ তৈরি হয় তাকে 1 লক্ষ টাকা খরচা করতে হচ্ছে, যখন সেখানে 60,000 টাকা যেটা পেয়ে যেত চায়না থেকে, তাই 1 লক্ষ টাকা তার জন্য মিনিমাম, সবচেয়ে চিপেস্ট তার জন্য। তাহলে মানে কি সুবিধা হলো না অসুবিধা হলো, কি দরকার রয়েছে, এমন বড় ঘটনা কি রয়েছে? এইগুলো তৈরি করছে। প্লাস ওনার যে মতবাদ, যেটা সব থেকে বড়, সেই মতবাদটা সাংঘাতিক। সেখানে বলছে যে আমি এটা করছি যাতে কিনা মার্কেট পড়ে, যাতে ডলার পড়ে যায়, তাতে কি আলটিমেটলি আমি আমার উন্নতি করব এবং দেশের উন্নতি হবে এবং মার্কেট পড়ে যাবে, তখন ইনভেস্ট করো, তারপরে একসঙ্গে সব বড় লোক হয়ে যাবে। মানে প্রিম্যাচুয়ার লেভেল চিন্তা ভাবনা কতটা থাকলে তখন তাকে এই অবস্থায় ফেলে। আজকের মোটামুটি ভিডিও শেষ হতে চলেছে। অলরেডি এক প্রস্তুত দেওয়া হচ্ছে পেন ড্রাইভ ব্যাপারে, 2জন বলেছে, আরো 2জন বাকি রয়েছে।
দেখছি ওটা। আরেকদিকে বই কিছু চলে এসছে, বইগুলো নিয়ে এরপরে শুরু করতে হবে, বইগুলো এরপরে দেবো। আজকের মতন শেষ করছি।